হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যে সকল ছাত্রছাত্রী এবছর ক্লাস 10-এ পড়ো তাদের জন্য আজকে আমি আরেকটি নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা শুরু করতে চলেছি। আজকে আমি যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটি হলো সরল সুদ কষা, অথবা যাকে আমরা বলতে পারি সিম্পল ইন্টারেস্ট। এই চ্যাপ্টার তুলনামূলকভাবে অনেকটাই সহজ একটি চ্যাপ্টার। আশা করি তোমাদের কাছে এই চ্যাপ্টারটি খুব সহজ লাগবে এবং তোমরা খুব ভালোভাবে আজকের ক্লাসের পর সমস্ত বিষয় খুব সহজে বুঝতে পারবে। তাহলে তোমরা মন দিয়ে ক্লাসটি দেখতে থাকো। আরেকটা কথা বলে রাখি, এই চ্যাপ্টার থেকে মাধ্যমিক পরীক্ষায় শর্ট কোশ্চেনের পাশাপাশি একটি বড় অঙ্কও মাঝে মাঝে দিয়ে থাকে। তাহলে তোমাদের সেইভাবেই কিন্তু এই অধ্যায়টিকে রেডি করতে হবে। তাহলে তোমরা মন দিয়ে ক্লাসটি দেখো। আজকের ক্লাসে সবার প্রথমে আমাকে জানতে হবে এই সরল সুদ কষা অথবা সিম্পল ইন্টারেস্ট বলতে কী বোঝায়। তার জন্য তোমাদেরকে আমি একটি উদাহরণ দিচ্ছি। দেখো, আজ থেকে ঠিক 2 বছর আগে আমি একটি ব্যাংকে গেছিলাম আমার একটি অ্যাকাউন্ট ওপেন করবার জন্য। সেখানে ব্যাংকে গিয়ে আমি জানতে পারি যে ওই ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করবার জন্য মিনিমাম 500 টাকা জমা রাখতে হবে, অর্থাৎ 500 টাকার বিনিময়ে আমি ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে পারব। তাহলে এই যে টাকা দিয়ে আমি ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করলাম, অথবা আমি ব্যাংকে যে টাকা জমা দিলাম, আমার যে টাকা আমি ব্যাংকে জমা রাখলাম, সেই টাকাকে এখানে কি বলা হবে? আসল বা মূলধন। তাহলে তোমরা বুঝতে পেরেছো আসল বা মূলধন বলতে কি বোঝাচ্ছে? যে তুমি ব্যাংকে যত টাকা জমা রাখবে সেটাই হচ্ছে তোমার আসল। আজকে 500 টাকা, কালকে 1000 টাকা, পরের দিন 2000 টাকা, এইভাবে তুমি টোটাল ব্যাংকে তুমি যে টাকাটা ব্যাংকের কাছে রাখছো সেটাই হবে কি? টোটাল আসল বা মূলধন। তাহলে আমি যখন ব্যাংকে গেছিলাম তখন আমি ব্যাংকে কত টাকা রাখলাম? 500 টাকা। তাহলে এই 500 টাকাকে আমি কি বলবো? এই 500 টাকা এখন আমার আসল। তাহলে এটা আমি কত বছর আগে গেছিলাম? 2 বছর আগে। কিন্তু ঠিক 2 বছর পর আমি ব্যাংকে গিয়ে আমি আমার পাসবই আপ টু ডেট করলাম। অর্থাৎ এই 2 বছরে আমি ব্যাংকে আর কোনো টাকা রাখিনি। এই 500 টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করলাম। অ্যাকাউন্ট ওপেন করার ঠিক 2 বছর পর আমি আবার ব্যাংকে গিয়ে আমার পাসবই আপ টু ডেট করতে গিয়ে দেখি যে আমার ব্যাংক অ্যাকাউন্টে 530 টাকা রয়েছে। 530 টাকা আছে। তাহলে দেখো, এই যে 530 টাকা আমি ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে দেখলাম, এই 530 টাকা কোথা থেকে আসলো? আমি তো ব্যাংকে 500 টাকা রেখেছিলাম, সেই 500 টাকাটা 2 বছর পর হয়ে গেল 530 টাকা। অর্থাৎ এই যে মধ্যখানে যে 30 টাকা আমার বাড়লো, এই 30 টাকা কি হলো? ব্যাংক আমাকে একটা সুদ দিল। আমি ব্যাংকের কাছে কিছু টাকা রেখেছিলাম, ব্যাংক ওই 500 টাকাকে নিজের কাজে ব্যবহার করেছে, তার জন্য ব্যাংক আমাকে কিছু টাকা সুদ দিয়েছে। তাহলে কত টাকা সুদ দিয়েছে? এই 30 টাকা। তাহলে আসল ছিল 500 আর সুদ হলো কত টাকা? এই যে সুদ কত টাকা পেলাম? 30 টাকা। ঠিক আছে? তাহলে এই যে 30 টাকা আমি সুদ পেলাম, ঠিক আছে, তার ফলে আমার আসলটা কত টাকা হয়ে গেল? 530 টাকা। তাহলে এই যে 530 টাকার মধ্যে কি কি আছে? আসল প্লাস সুদ। তাই আমি এটাকে কি বলবো? সুদ আসল। এটাকে আমি কি নাম দেবো? এই যে 530 টাকাকে আমি বলবো এখানে সুদ আসল, বা এটাকে আমরা সবৃদ্ধি মূল বলতে পারি। মানে ওই টাকাটা বৃদ্ধি পেয়ে কত টাকা দাঁড়ালো? 530 টাকা দাঁড়ালো। তাহলে এই 530 টাকায় যেহেতু সুদ এবং আসল দুটোই আছে, তাই এটাকে সুদ আসল অথবা সবৃদ্ধি মূল বলতে পারি। আর এই যে 30 টাকা যেটা আমাকে ব্যাংক দিয়েছে সেটাকে আমরা সুদ বা ইন্টারেস্ট বলবো। ক্লিয়ার? তাহলে আমি এখানে কি কি শিখলাম? ব্যাংকে আমি যে টাকাটা রাখছি সেটা হচ্ছে আসল, ব্যাংক আমাকে যে টাকা দিচ্ছে সেটা হচ্ছে সুদ, আর আসল এবং সুদ মিলে যে টাকা হলো তাকে বলা হলো সুদ আসল। তাই তো? তাহলে এই যে আসল বা মূলধন, এটাকে আমরা প্রিন্সিপাল বা পি বলতে পারি। এটাকে পি দিয়ে নাম দিলাম। একে কি নাম দিলাম? পি। অর্থাৎ আসলকে আমরা পি দিয়ে ডিনোট করব। ঠিক আছে? আর সুদ, সুদ বলতে এখানে ইন্টারেস্ট বোঝায়, তাই এই সুদকে আমরা এখানে কি দিয়ে ডিনোট করছি? ক্যাপিটাল আই, বড় হাতের আই দ্বারা এই সুদকে ডিনোট করব। তাহলে আসলকে লিখছি পি দ্বারা, সুদকে লিখছি আই দ্বারা। তাহলে সুদ আসল মানে কি ছিল? সুদ আসল মানে ছিল পি প্লাস আই, মানে আসল মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। ঠিক আছে? অর্থাৎ সুদ প্লাস আসল মিলিয়ে সুদ আসল হলো। ক্লিয়ার? আচ্ছা, এবার এই যে টাকাটা 500 টাকাটা 530 টাকা হলো কত বছর সময়ে? অর্থাৎ 530 টাকা আমি কখন দেখতে পারলাম? যে 2 বছর পর ব্যাংকের পাসবই যখন আপ টু ডেট করতে গেছি তখন আমি ব্যাংকে গিয়ে দেখছি যে এই টাকাটা 530 টাকা হয়েছে।
তাহলে এই সময়টা এখানে কত সময় লেগেছে? 2 বছর। এই সময়কে আমরা এখানে টি, এই টিটা বড় হাতের বা ছোট হাতের যে কোনো টি দিয়ে কিন্তু এগুলো ডিনোট করা হয়। এই যে যেগুলো আই লিখেছি, আইটা এখানে অনেকে ছোট হাতের আই ইউজ করে, অনেকে বড় হাতের আই ইউজ করে, ঠিক আছে? তো আমি এখানে সব বড় হাতের লিখলাম, সময়টাকে আমি এখানে টি দ্বারা ডিনোট করছি। তাহলে এখানে কত সময় লেগেছে 500 থেকে 530 টাকা হতে? 2 বছর। আচ্ছা, এইবার বার্ষিক শতকরা সুদের হার, এই কথাটির মানে জানতে হবে। তাহলে দেখো, আমার টাকা ছিল 500 টাকা, হয়ে গেল 530 টাকা। আমি কত টাকা এক্সট্রা পেলাম? আমি এক্সট্রা পেলাম হচ্ছে 30 টাকা। এই 30 টাকা আমি এক্সট্রা পেয়েছি। এই 30 টাকা এক্সট্রা আমি কত বছরে পেয়েছি? এই যে 30 টাকা আমি এক্সট্রা পেলাম, সেটা কত বছর সময় আমি পেয়েছি? 2 বছর। তাহলে 2 বছরে আমার লাভ হলো, মানে যে ব্যাংকে আমি টাকাটা রাখলাম, আমি ব্যাংকে কেন টাকা রাখবো? যাতে আমার কিছু লাভ হয়। তাহলে কত টাকা লাভ হয়েছে? এই 2 বছরে 30 টাকা লাভ হয়েছে। তাহলে 2 বছরে যদি 30 টাকা লাভ হয়, তাহলে 1 বছরে কত টাকা লাভ হচ্ছে? 30/2 মানে হচ্ছে 15 টাকা, তাই তো? 2 বছরে যদি আমার 30 টাকা লাভ হয়ে থাকে, তাহলে 1 বছরে লাভ হচ্ছে 30কে 2 দিয়ে ভাগ করলে 15 টাকা। তাহলে এই 1 বছরে এই যে 15 টাকা লাভ হলো, কত টাকায় লাভ হলো? 500 টাকা। আমি তো ব্যাংকে 500 টাকা দিয়েছিলাম, আমি 500 টাকা দিয়ে 1 বছরে আমার কত টাকা লাভ হলো? 15 টাকা। তাহলে 500 টাকা না দিয়ে আমি যদি ব্যাংকে 100 টাকা দিতাম, তাহলে আমার কত টাকা লাভ হতো? মানে 500 টাকায় যদি 15 টাকা লাভ হয় 1 বছরে, 500 টাকায় 1 বছরে ধরো 15 টাকা লাভ হয়েছে। তাহলে 100 টাকায়, মানে 1 টাকায় কত হবে? 1 টাকায় 1 বছরে 15/500, ঐকিক নিয়ম অ্যাপ্লাই করছে। 500 টাকায় 1 বছরে যদি 15 টাকা লাভ হয়, 1 টাকায় 1 বছরে 15/500 এত টাকা লাভ হবে, তাই তো? আর 100 টাকায় 1 বছরে, তাহলে 15 গুণ 100/500, তাই তো? 15 গুণ 100/500, তাই তো? এখানে ঐকিক নিয়ম অ্যাপ্লাই করেছি, তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যে 500 টাকায় 1 বছরে আমার লাভ হয়েছিল 15 টাকা। তাহলে আমার 100 টাকায় 1 বছরে কত টাকা লাভ হতো, সেটা আমি বের করার চেষ্টা করছি। তাহলে 500 টাকায় যদি 1 বছরে 15 টাকা লাভ হয়, 1 টাকায় 1 বছরে আরো কম লাভ হবে। 500 টাকা যদি যা লাভ হবে, 1 টাকায় নিশ্চয়ই কম লাভ হবে আমার। তাহলে কত লাভ হচ্ছে? ডিভাইড করছি। 1 টাকায় যত প্রফিট হবে, 100 টাকায় প্রফিটটা আরো বেশি হবে, তাই যখন 100 টাকায় করছি তখন গুণ করছি। এখানে দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, 5 আর 15 কাটলে 3। তাহলে 1 টাকায়, সরি 100 টাকায় 1 বছরে আমি কত টাকা সুদ পাচ্ছি? 3 টাকা। মানে 500 টাকা জায়গায় যদি আমি 100 টাকা রাখতাম ব্যাংকে, এবং 1 বছরের জন্য যদি রাখতাম, তাহলে আমাকে ব্যাংক কত টাকা এক্সট্রা দিত? 3 টাকা। তাহলে এই যে 100 টাকায় 1 বছরে ব্যাংক যত টাকা ইন্টারেস্ট দিচ্ছে আমাকে, সেটাকেই বলা হচ্ছে বার্ষিক শতকরা সুদের হার। এটাকে বলছে বার্ষিক শতকরা সুদের হার। বার্ষিক মানে 1 বছর, শতকরা মানে 100, কত টাকা সুদ দিচ্ছে তাই এটা সুদের হার। 100 টাকায় ব্যাংক 1 বছরে কত টাকা সুদ দেয়, তাহলে সেটাকেই বলা হয় বার্ষিক শতকরা সুদের হার। তাহলে এই হিসাব অনুযায়ী ব্যাংক আমাকে 100 টাকায় 1 বছরে 3 টাকা সুদ দিচ্ছে। তাহলে এখানে বার্ষিক শতকরা সুদের হার এটা কত হবে? 3%। এটাকে আমরা এইভাবে লিখবো, 3%। পার্সেন্ট মানে শতকরা, ঠিক আছে? এবং এই বার্ষিক শতকরা সুদের হার, এইটাকে এখানে আর দ্বারা ডিনোট করা। আর বলতে রেট অফ ইন্টারেস্ট, আর বলতে এখানে রেট অফ ইন্টারেস্ট, তাই আমি এখানে এটাকে আর দ্বারা ডিনোট করছি। তাহলে এখান থেকে তোমরা কি কি শিখলে? এখান থেকে তোমরা জানতে পারলে যে আসল বা মূলধন বলতে কি বোঝায়, সুদ আসল বা সবৃদ্ধিমূল কি, সুদ কি, সময় কি, এবং বার্ষিক শতকরা সুদের হার কি, তাই তো? তাহলে তোমরা যখন ব্যাংকে কিছু টাকা জমা রাখছো, যে টাকাটা তুমি টোটাল ব্যাংকে জমা দিচ্ছ, সেটা হচ্ছে তোমার কাছে আসল অথবা মূলধন। এবং একটা নির্দিষ্ট সময় পর ব্যাংক তোমাকে যে টাকা দিচ্ছে, সেটাকে আমরা কি বলবো? সুদ, ঠিক আছে? এবং এই আসল এবং সুদ মিলিয়ে যে টাকা টোটাল দাঁড়ালো, সেটাকে আমরা এখানে কি বলবো? সুদ আসল বা সবৃদ্ধিমূল। ব্যাংকের টাকাটা তুমি যে সময়ের জন্য রাখছো, সেটাকেই বলা হয় ব্যাংকের সময়, ঠিক আছে? আর ব্যাংক তোমাকে যে টাকাটা দিল, সেটা নির্দিষ্ট একটা ইন্টারেস্ট হারে দিয়েছে, একটা নির্দিষ্ট সিস্টেমে দিয়েছে। ব্যাংকের এই সিস্টেমটা কি হয়?
বছরে হিসাব হয়, বছরে 100 টাকায় ব্যাংক তোমাকে এত টাকা দিচ্ছে। ব্যাংকে গিয়ে তুমি যখন জিজ্ঞাসা করবে যে আমি কত টাকা সুদ পাবো, ব্যাংক তখন এরকম বলবে যে 3% বা 4% এরকম বলবে, পার্সেন্টে বলবে, অর্থাৎ শতকরা হারে এটা বলবে। তাহলে এটার মানে তোমাকে জানতে হবে। এটার মানে হচ্ছে যে 100 টাকায় 1 বছরে ব্যাংক এত টাকা সুদ তোমাকে দেবে। তাহলে 100 টাকায় যদি অত টাকা হয়, তাহলে এবার তুমি ব্যাংকে যত টাকা রাখবে সেই টাকার উপর তুমি কত সুদ পেলে সেটা তুমি নিজেই নির্ণয় করতে পারবে এই চ্যাপ্টারটা শিখবার পর। তাহলে এই চ্যাপ্টারের মাধ্যমে কিন্তু তুমি ব্যাংকের সমস্ত হিসাব নিকাশ খুব সহজে নিজের থেকে বুঝতে পারবে, যাতে কেউ তোমাকে না ঠকাতে পারে। বুঝতে পেরেছো? তাহলে এবার দেখো, এখানে PITR অর্থাৎ আসলকে P দিয়ে ডিনোট করছি, সুদকে I দিয়ে ডিনোট করছি, সময়কে T দিয়ে ডিনোট করছি, আর বার্ষিক শতকরা সুদের হার যেটাকে আমি রেট অফ ইন্টারেস্ট বলেছি সেটাকে R দিয়ে ডিনোট করছি। তাহলে এদের মধ্যে কিন্তু একটি নিজস্ব একটা সম্পর্ক রয়েছে, এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। আমাকে সবার প্রথমে সেই সম্পর্কটা জানতে হবে। তবে এদের মধ্যে সম্পর্কটা কি? এদের মধ্যে সম্পর্কটি হচ্ছে যে I = PRT/100। আচ্ছা, একটা কাজ করি, এই আটটাকে যেহেতু সব ক্যাপিটালে লিখেছি তাই এটাকে আমি ক্যাপিটাল করে দিলাম। ঠিক আছে, এই আটটাকে আমি ক্যাপিটাল করে দিলাম যেহেতু এগুলো সব ক্যাপিটালে লিখেছি। তাহলে I = কি হলো? PRT/100। তাহলে এটাই হচ্ছে এই যে প্যারামিটার, এদের মধ্যে সম্পর্ক যে I = PRT/100, অর্থাৎ সুদ হয় আসল গুণ বার্ষিক শতকরা সুদের হার গুণ সময় ডিভাইডেড বাই কত? 100। এইভাবে তুমি সুদটাকে নির্ণয় করতে পারবে। এবার এই সূত্রটা দেখো কিভাবে তুমি ব্যবহার করবে। ধরো তুমি ব্যাংকে 500 টাকা জমা রেখেছো, আজকে গিয়ে ঠিক করেছো ব্যাংকে গিয়ে 500 টাকা জমা রাখবে বা রেখেছো। তাহলে এই 500 টাকাটা 2 বছর পরে ঠিক কত টাকায় গিয়ে দাঁড়াবে, বা 2 বছর পরে তুমি ঠিক কত টাকা সুদ পাবে। তুমি ব্যাংকে গিয়ে জেনে এসছো যে ব্যাংক তোমাকে 3% হারে সুদ দেবে। তাহলে 3% হারে সুদ দিলে তুমি 500 টাকায় 2 বছর পর ঠিক কত টাকা পাচ্ছ সেটা তুমি কি করে নির্ণয় করবে? এই সূত্রের দ্বারা তুমি নির্ণয় করবে। তাহলে I মানে হচ্ছে সুদ যেটা তুমি নির্ণয় করতে চাইছো। তাহলে I = কি হবে? P মানে হচ্ছে আসল যেটা তুমি ব্যাংকে জমা রেখেছো 500 টাকা। আর মানে হচ্ছে ব্যাংক তোমাকে কত পার্সেন্ট সুদ দেবে সেটা তুমি ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করলেই বলে দেবে, সেটা তারা এরকম পার্সেন্টে বলে দেবে, শতকরা হারে বলে দেবে। তাহলে ব্যাংক কত বললো? 3% হারে সুদ দেবে। তাহলে আর মানে রেট অফ ইন্টারেস্ট যেটা এখানে 3%। কত টাকা তুমি কত সময়ের জন্য তুমি ব্যাংকে টাকাটা রেখেছো? সময়টা হচ্ছে 2 বছর, বাই কত আছে? 100। এটাকে তুমি দেখো ক্যালকুলেট করে দেখো, 0 0 দুটো 0 কেটে গেল। তাহলে 5 × 3 15, 15 × 2 30 টাকা। তাহলে সুদ কত পেলে? দেখো 30 টাকা। মেনলো হিসাবটা। তাহলে 2 বছর পর তুমি কত টাকা সুদ পেলে সেটা কিন্তু তুমি এখন থেকে জেনে গেলে। তার জন্য তোমাকে 2 বছর অপেক্ষা করতে হবে না, তুমি এখন থেকে নিজেই ক্যালকুলেশন করে জেনে গেলে 2 বছর পর আমার টাকাটা কত টাকা হবে বা আমি কত টাকা সুদ পাবো। তাহলে 2 বছর পর আমি 30 টাকা সুদ পাচ্ছি। তাহলে আমি ব্যাংকে জমা রেখেছিলাম 500 টাকা, তাহলে 2 বছর পর সেটা কত টাকা হবে? 530 টাকা। তাহলে এই ডেটাগুলো যদি তোমার না জানাও থাকে, এই সূত্রের মাধ্যমে তুমি সেই ডেটাগুলোকে নির্ণয় করতে পারছো। তাহলে এইভাবে তুমি নিজেই নিজের থেকে ক্যালকুলেশন করে তুমি জানতে পারবে ব্যাংক তোমাকে ঠকালো কি ঠকালো না। বুঝতে পেরেছো? তাহলে এটা গেল হচ্ছে যখন তুমি সুদটাকে নির্ণয় করতে চাইছো। তাহলে তুমি I = PRT/100 এই রিলেশনটা মাথায় রাখলে। এই রিলেশনের মাধ্যমে তুমি সবার প্রথমে যদি তোমার সুদের প্রয়োজন হয় তাহলে তুমি এখান থেকে I থেকে সুদটাকে বার করতে পারলে, যেটা আমি এইমাত্র উদাহরণ দিয়ে দেখালাম। যদি এমন হলো তোমার P এর মান প্রয়োজন, বাকি সমস্ত কিছু ডেটা দেওয়া আছে, তাহলে তুমি P মানে আসলটা তুমি নির্ণয় করতে চাইছো। তোমাকে ব্যাংক 2 বছরে ধরো এত টাকা সুদ দিয়েছে, কিন্তু তোমার আসল কত টাকা ছিল সেটাই তুমি জানো না। তাহলে তুমি আসলটা কিভাবে নির্ণয় করবে? তাহলে এখান থেকে দেখো আসল P মানে হচ্ছে কত দাঁড়াচ্ছে? 100 × I, যে 100 × I/RT। এইভাবে তুমি এই ফর্মুলা থেকে P এর মানটা বের করে নিতে পারো। তাহলে তুমি এই সূত্রটাকে যদি মুখস্থ রাখো তাহলে এখান থেকে P এর যে সূত্রটা হবে সেটা তুমি নির্ণয় করতে পারছো, তাই তো? বা যদি ধরো তুমি T এর সূত্র নির্ণয় করতে চাইছো তাহলে T = কি হবে? দেখো এখান থেকে পেয়ে যাবে সব, যে I × 100/PR। এইভাবে তুমি ঠিকই যখন তোমাকে T এর মান নির্ণয় করতে হচ্ছে
বা সময়টা নির্ণয় করতে হচ্ছে, তখন তুমি কীভাবে নির্ণয় করছো, যে আই ইন্টু 100/PR। বা ধরো তোমাকে রেট অফ ইন্টারেস্ট বার করতে বলছে, কোনো একটা অঙ্কে রেট অফ ইন্টারেস্ট বা আর বার করতে বলছে, তাহলে আর এর মানে তুমি এখান থেকে কীভাবে দেখো, 100 × I/PT, ঠিক আছে, 100 × I/PT, বোঝা গেছে? এই তিনটে সূত্র দিকে একটু ভালো করে খেয়াল করো। প্রত্যেকটার উপরে কিন্তু 100 × I আছে, দেখো 100 × I প্রত্যেকটার উপরে। যখন টি বার করছো তখন বাকি থাকলো কে, পি এবং আর, সেটা নিচে। যখন আর বের করছো তাহলে বাকি কে থাকলো, তখন পি এবং টি, সেটা নিচে। যখন পি বার করতে চাইছো তখন বাকি কে থাকলো, আর ইন্টু টি, সেটা নিচে। প্রত্যেকটার উপর 100 × I, আর নিচে হচ্ছে যেটা বার করবে সেটা বাদ দিয়ে আর যেটা বাকি থাকলো সেগুলোকে এখানে নিচে দেবে। এইভাবে তুমি ফর্মুলাটাকে মনে রাখলে আর ভুলবে না, ঠিক আছে? অথবা এই ফর্মুলাটা তুমি মনে রাখতে পারো, এই ফর্মুলার মাধ্যমে তুমি যেটা দরকার সেটা এখান থেকে তুমি নিজের থেকে যেভাবে আমি বের করলাম সেই রকম একই প্রসেসে তুমি ওটাকে বার করতে পারবে, ঠিক আছে? তাহলে তোমাকে এই সূত্রটাকে কিন্তু মনে রাখতেই হচ্ছে। এই সূত্রটির মাধ্যমে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক আমি করতে পারবো। তাহলে আজকে আমি যা যা পড়ালাম এইগুলো তোমরা বাড়িতে রেডি করতে থাকো। এর পরের দিন অর্থাৎ এর পরের ক্লাসে আমি এই চ্যাপ্টারের এই যে সূত্র যেটা দেখালাম, এই সূত্রকে তুমি কিভাবে ব্যবহার করবে অঙ্কের মাধ্যমে, সেটা আমি বিভিন্ন অঙ্কের মাধ্যমে সেই বিষয়গুলোকে খুব ভালো করে বোঝানোর চেষ্টা করব। তাহলে তার আগে তোমাদের কিন্তু এই ক্লাসটিকে খুব ভালো করে রেডি করে রাখতে হবে। তাহলে আজকের ক্লাস আমার এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে পরের ক্লাসে।